হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের সায়েন্সের যে পার্টটা আছে অর্থাৎ ফিজিক্স যে পার্টটা আছে সেই ফিজিক্স পার্টটা নিয়ে আজকে আলোচনা করছি। শুধুমাত্র আজকে এমসিকিউ করছি এবং পরের ভিডিওতে আর বাকি পার্টগুলো আমরা আলোচনা করব। তাহলে শুরু করি। দেখো, এমসিকিউতে প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, চিত্রে এস হলো একটি গাউসীয় তল। এই তলের তড়িৎ প্রাবল্যের অস্তিত্ব কেবলমাত্র কিউটা আধানের জন্য, প্লাস কিউ1 মাইনাস কিউ1 আধানের জন্য, সবগুলির জন্য শূন্য। দেখো ছবিতে যেটা দেওয়া আছে এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1। একটা গাউসীয় তল, এখানে ভিতর আছে মাইনাস কিউ1, এখানে আছে প্লাস কিউ2 আর বাইরে আছে প্লাস কিউ2। আছে কোয়েশ্চেনটা একটু ডিস্টার্ব আছে এখানে। দেখো এখানে প্লাস কিউ1 আর মাইনাস কিউ1, তাহলে প্লাস কিউ1 আধানটা দেওয়া নাই, মনে হয় এটা হবে প্লাস কিউ1 আধান। এটা একটু দেখে নেবে কোয়েশ্চেনটা। ছবিটাতে প্লাস কিউ2 দেওয়া আছে। আচ্ছা, প্লাস কিউ2 হলে কি হয় এবং প্লাস কিউ1 হলে কি হয় আমি সম্পূর্ণ ডিটেলস আলোচনা করছি। দেখো তাহলে এই যে প্লাস কিউ1 আধান, এই মাইনাস কিউ1 আধান আর এই প্লাস কিউ1 আধানের জন্য মোট ফ্লাক্সের মান আমরা কত পাবো? একটার জন্য অন্তর্মুখী ফ্লাক্স আর একটার জন্য বহির্মুখী ফ্লাক্স। তাহলে বহির্মুখী ফ্লাক্সের জন্য আমরা যেটা পাই সেটা হচ্ছে আমাদের ধনাত্মক, আর অন্তর্মুখী যেটা আমরা পাবো সেটা হচ্ছে কি আমাদের ঋণাত্মক। দুটো আধানের সমান আছে কিন্তু বিপরীতমুখী আছে, তাহলে এই দুটার জন্য আমরা 0 পাচ্ছি। এরপরে গাউসীয় তলের বাইরে অর্থাৎ বদ্ধ তলের বাইরে যদি কোনো আধান থাকে তার জন্য মোট ফ্লাক্স আমরা 0 পাই। একটু ছবিটা মনে করো যে প্লাস কিউ আধান এখানে নেওয়া হয়েছে, এখানে একটা আমরা বদ্ধতল কল্পনা করছি। তাহলে সেক্ষেত্রে এইভাবে যদি একটা শঙ্কু আমরা কল্পনা করি, তাহলে এই তলটার জন্য ফ্লাক্স এবং এই তলটার জন্য ফ্লাক্স, দুটার জন্য তো ঘনকোণ একটাই। এই তলটা এবং এই তলটার জন্য ঘনকোণ হচ্ছে একটাই। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখব যে এটার জন্য যে ফ্লাক্স সেটা হচ্ছে আমাদের ঋণাত্মক, আর এটার জন্য যে ফ্লাক্স সেটা হচ্ছে আমাদের ধনাত্মক। অর্থাৎ সমান এবং বিপরীতমুখী হওয়ার জন্য মোট ফ্লাক্সের মান হচ্ছে 0। আমি যদি সহজভাবে বলি যে কোনো বদ্ধতলের বাইরে অবস্থিত আধানের জন্য মোট ফ্লাক্সের মান আমরা 0 পাই, তাহলে এটার জন্য আমরা 0 পাচ্ছি। আর যেহেতু সমান এবং বিপরীতমুখী হয় তাহলে এটার জন্য আমরা 0 পাবো। এরপর যদি এটা যদি আমাদের প্লাস কিউ2 হয়, এটা যদি আমাদের প্লাস কিউ2 হয় তাহলে প্লাস কিউ2 আধানের জন্য এটার জন্য তো 0, এটা প্রথমে এটা আমাদের আউট হয়ে গেল। তাহলে প্লাস কিউ2 আধানের জন্য আমরা যেটা পাবো এটার জন্য বহির্মুখী আর এটার জন্য অন্তর্মুখী। তাহলে এটার জন্য যে ফ্লাক্স সেটা যদি আমরা φ1 বলি তাহলে সেটা হচ্ছে কত Q2/ε0। আর এইটার জন্য যেটা পাবো সেটা যদি আমরা φ2 বলি সেটা হচ্ছে কত -Q1/ε0। অর্থাৎ মোট যে ফ্লাক্সটা আমরা পাবো সেটা হচ্ছে কত না φ1 φ2, মানে Q2/ε0 Q1/ε0। এই ক্ষেত্রে কার জন্য পাচ্ছি না প্লাস কিউ এই মাইনাস কিউ1 এবং প্লাস কিউ2 দুটার জন্য পাচ্ছি আমরা। বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে জিনিসটা? যদি এখানে প্লাস কিউ1 থাকে তাহলে আমরা 0 পাবো, যদি প্লাস কিউ2 থাকে তাহলে আমরা এটা পাবো। এবং বাইরে যে আধান প্লাস কিউ2 এটার জন্য আমরা কোনো ফ্লাক্স আমরা পাবো না। বুঝতে পারছো? আচ্ছা, এরপর হচ্ছে কি দেখো 2 নম্বর কোয়েশ্চেন যেটা দেওয়া আছে, সি ধারকত্বের একটি সমান্তরাল পাত ধারককে ভি বিভবে আহিত করা হলো। পাত দুটির মধ্যে দূরত্ব ডি হলে পাত দুটির মধ্যে ক্রিয়াশীল বল কত হবে? তাহলে 2 নম্বর কোয়েশ্চেন, একটা সমান্তরাল পাত ধারক, ধারকত্ব হচ্ছে সি আর দূরত্ব হচ্ছে কত ডি, এবং বিভব যদি ভি হয় তাহলে প্রাবল্য ই সমান আমরা কত লিখব V/D, প্রাবল্য হয়ে গেল এটা। আচ্ছা, এরপর ধারকত্ব যদি সি হয় এবং বিভব যদি ভি হয় তাহলে কিউ সমান আমরা কত জানি সিভি, কিউ সমান হচ্ছে কত সিভি। তাহলে ক্রিয়াশীল বল যেটা এফ সমান হচ্ছে কত ই ইন্টু কিউ, তাহলে ই সমান হচ্ছে কত V/D আর কিউ সমান হচ্ছে কত সিভি, তাহলে আমরা কত লিখব CV²/D। এটা 2 নম্বরটা বোঝা গেল। আচ্ছা, 3 নম্বর যেটা দেওয়া আছে যে 60 এম্পিয়ার আওয়ার সামর্থ্যের একটি কোষ
সম্পূর্ণভাবে খরিত অবস্থায় আছে। খরিত অবস্থায় থাকা মানে হচ্ছে কি ডিসচার্জ হয়ে আছে। 5 এম্পিয়ারে কোষটিকে আহিতকরণের জন্য প্রয়োজনীয় সময় কত লাগবে? তাহলে 5 এম্পিয়ার প্রবাহ মাত্রা বিশিষ্ট কোনো একটা সোর্স থেকে যদি আমরা প্রবাহ মাত্রা পাঠাই তাহলে 60 এম্পিয়ার আওয়ার সামর্থ্যের কোষটিকে চার্জ হইতে কত সময় লাগবে? তাহলে 60 এম্পিয়ার আওয়ার আর প্রবাহ মাত্রা আমরা পাঠাচ্ছি কত 5 এম্পিয়ার। তাহলে প্রয়োজনীয় সময়, এটা 3 নম্বরটা হচ্ছে কি প্রয়োজনীয় সময় টি সমান আমরা কত লিখব না 60/5, এটা সমান হচ্ছে কত না 12 আওয়ার, 12 ঘন্টা সময় লাগবে। হয়েছে। তারপর দেখো 4 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে, নাম্বার কি দেওয়া আছে এম ভর ও ই আধানের একটি ইলেকট্রন একটি চৌম্বক ক্ষেত্রের সংশ্লিষ্ট পথে তীব্র বেগে আবর্তিত হচ্ছে, তাহলে ইলেকট্রনের আবর্তনের সংশ্লিষ্ট চৌম্বক ভ্রামক এবং কণিক ভরবেগের অনুপাত কত হবে? তাহলে আমরা কি লিখবো এটাকে আমরা জানি যে কোনো বৃত্তাকার পথে একটা আহিত কণা কিউ আধান বিশিষ্ট কোনো আহিত কণা আর ব্যাসার্ধের বৃত্তপথে যদি ঘুরে তাহলে কণিক ভরবেগ আচ্ছা চৌম্বক ভ্রামক পিএম সমান আমরা কত জানি হাফ কিউ ভি আর, এটা হচ্ছে আমাদের চৌম্বক ভ্রামক। তাহলে চৌম্বক ভ্রামক যদি হাফ কিউ ভি আর হয় এটাকে লেখা যায় যে পিএম ইকুয়াল টু কিউ বাই 2m ইন্টু এম ভি আর, কিউ বাই 2m ইন্টু এম ভি আর। এই এম ভি আর যেটা সেটা হচ্ছে কণিক ভরবেগ এল, এল সমান হচ্ছে এম ভি আর। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে পিএম ইকুয়াল টু কিউ বাই 2m ইন্টু এল। তাহলে আমরা কি লিখব না পিএম বাই এল, এটা সমান হচ্ছে কত কিউ বাই 2m। এইখানে ইলেকট্রন আধান ই বলা আছে, তাহলে আমরা কত লিখব ই বাই 2m, এটা হচ্ছে অনুপাতটা। ক্লিয়ার, বুঝতে পারছো? আচ্ছা এরপর দেখো এখানে বলা আছে 5 নম্বর সঠিক বক্তব্যটি নির্বাচন করো। তিরস্চম্বক পদার্থের ভেদ্যতা এক অপেক্ষা বেশি, পরাচম্বক পদার্থের চৌম্বক প্রবণতার ধনাত্মক, অয়স্চম্বক পদার্থের চৌম্বক প্রবণতা ক্ষুদ্র মানের, আর পরাচম্বক পদার্থের 20 বিন্দু নেই। পরাচম্বক পদার্থে আমরা 20 বিন্দু পাবো না, হয়ে গেছে। আচ্ছা 4 নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে যে এল ইকুয়াল টু 3 মিলি হেনরি সাবেশাঙ্ক বিশিষ্ট কোনো কুণ্ডলিতে টি সময় তড়িৎ প্রবাহ মাত্রা আই সমান টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি হলে কত সময় তড়িৎচালক বল শূন্য হবে? তার মানে এটা কি করবো, এটাকে এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6টা কি দেওয়া আছে এল সমান 3 মিলি হেনরি আর দেওয়া আছে প্রবাহ মাত্রা আই সমান টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি, কত সময় পর তড়িৎচালক বল শূন্য হবে? তাহলে আমরা তড়িৎচালক বল ই সমান কত জানি মাইনাস এল ইন্টু ডিআই বাই ডিটি। তাহলে দিস এমপ্লয়েজ ই ইকুয়াল টু মাইনাস এল ডি ডিটি অফ টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি, এটা দিস এমপ্লয়েজ ই ইকুয়াল টু মাইনাস এল ইন্টু এটা ডিডিএক্স অফ ইউভি সূত্র বসাবো, মানে একবার যদি আমরা ই টু দি পাওয়ার মাইনাস টিটা যদি কনস্ট্যান্ট ধরি তাহলে এটা আমাদের 2t হয়ে গেল। আচ্ছা এরপর হচ্ছে আমাদের এখানে আমরা কত পাবো যদি আমাদের টি স্কোয়ারটা কনস্ট্যান্ট হয়, অর্থাৎ মাইনাস টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি, ই টু দি পাওয়ার ডিডিটি অফ ই টু দি পাওয়ার মাইনাস টি মানে সে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি পাবো আমরা। আচ্ছা এরপর বলা আছে যে ই ইজকাল টু 0, তাহলে ই ইজকাল টু যদি আমরা 0 বসাই তাহলে মাইনাস এল ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি 2t মাইনাস টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি। তাহলে দিস এমপ্লয়েজ ই টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু 2t ইকুয়াল টু টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি, এটা ক্যান্সেল হয়ে গেল, অর্থাৎ টি সমান হচ্ছে কত 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড পরে তড়িৎচালক বল শূন্য হবে, বুঝতে পারছো? আচ্ছা এরপর হচ্ছে কোনটি সময়ের মাত্রা নয়? একটা হচ্ছে এল বাই আর, একটা হচ্ছে সি আর, একটা হচ্ছে এলসি, একটা হচ্ছে রুট অফ এলসি। তাহলে এখানে আমরা যেটা পাবো
সেটা হচ্ছে রুট অফ এলসিটা যেটা, সেটা কিন্তু সময়ের মাত্রা নয়। বুঝতে পেরেছ? ধনাত্মক জেড অক্ষ বরাবর গতিশীল একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র প্রদত্ত কোন সমীকরণগুলি দ্বারা সূচিত করা যায়? আচ্ছা, তড়িৎ ক্ষেত্র হচ্ছে, আচ্ছা 1 নম্বর দেখো, তড়িৎ ক্ষেত্র যেটা সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, আর চৌম্বক ক্ষেত্র যেটা সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। আর দ্বিতীয় অপশান হচ্ছে তড়িৎ ক্ষেত্র এক্স অক্ষ বরাবর, চৌম্বক ক্ষেত্র হচ্ছে এটা ওয়াই অক্ষ বরাবর। দুটো অপশান এখানে একই রকম দেওয়া আছে, E0i B0j, এটা হচ্ছে E0j B0i, E0k B0i। এখানে এর অপশানটা হবে, বুঝতে পেরেছ? এর অপশানটা হবে, অর্থাৎ যদি চৌম্বক ক্ষেত্র তড়িৎ চুম্বকীয় তরঙ্গটা যদি জেড অক্ষ বরাবর হয়, তাহলে তড়িৎ ক্ষেত্র যেটা সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর থাকবে কে আমাদের, না চৌম্বক ক্ষেত্র। হয়েছে? আচ্ছা 9 নম্বর যেটা দেওয়া আছে, কাঁচ নির্মিত একটি সমতলা বোতল। সমতলা বোতল বলতে আমরা কোনটা বুঝছি? এক পাশটা সমতল আর অপর পাশটা হচ্ছে অবতল। তাহলে সমতলা বোতল লেন্সের μ=1.5, বক্রপৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ 50 সেন্টিমিটার, লেন্সটির ক্ষমতা কত হবে? তাহলে এটা আমরা যাব কোথা থেকে, না লেন্স মেকার্স ফর্মুলা থেকে। এটা যাব আমরা লেন্স মেকার্স ফর্মুলা থেকে। তাহলে লেন্স মেকার্স ফর্মুলাতে কি বলা আছে দেখো, আমাদের জেনারেল যে ইকুয়েশনটা, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 9। জেনারেল যে ইকুয়েশনটা সেটা কি বলা আছে, না 1/f = mug - 1 × 1/r1 - 1/r2। এটা হচ্ছে আমাদের জেনারেল ইকুয়েশনটা। আমরা যদি অবতল লেন্সের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, তখন আমরা কি লিখবো, এটা 1/f = mug - 1 × -1/r1 - 1/r2। এটা এক পাশটা আমাদের সমতল বলা আছে, এক পাশটা অবতল বলা আছে। যা অবতল তলের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, তাহলে সেটা হচ্ছে -r1, আর যদি সমতলের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, তখন সেটা আমরা কত লিখবো, না বক্রতা ব্যাসার্ধ ইনফিনিটিভ, অর্থাৎ 1/f = mug - 1 × -1/r1 - 1/∞। এরপর যদি আমরা ভ্যালুটা বসাই, তাহলে 1/f = এটা হচ্ছে 1.5 - 1 ইন্টু এটা হচ্ছে -1/1/50, বক্রতা ব্যাসার্ধ হচ্ছে কত, 50 সেন্টিমিটার, আর এটা আমরা কত পাচ্ছি, না 0। তাহলে এটা আমরা কি লিখবো, 1/f = এটা 0.5 মাইনাস ইন্টু 1/50, এটা হচ্ছে কত, 1/100 পাচ্ছি আমরা, মাইনাস 0.5 মানে হচ্ছে 1/2, তাহলে 1/50 1/100 পাচ্ছি। এরপরেও যদি আমরা লিখি ক্ষমতা P সমান হচ্ছে কত, 100/f, তাহলে আমরা কত লিখবো, -100/100 সমান হচ্ছে -1। এত ডায়োপ্টার কিংবা মিটার ইনভার্স, এত ডায়োপ্টার কিংবা মিটার ইনভার্স। এটা কী হবে, আমাদের মাইনাস হবে এটা। হয়েছে? এটা কিন্তু অপশানে নাই, 1.0D 1D দেওয়া আছে। হয়েছে? আচ্ছা 10 নম্বর যেটা আছে, যে ইয়ংয়ের দ্বিরেখাচিত্র পরীক্ষায় সর্বোচ্চ তীব্রতা হলো I0, একটি ছিদ্র বন্ধ করা হলে তীব্রতা কত হবে? তাহলে সর্বোচ্চ তীব্রতা যদি I0 হয়, তাহলে আমরা কত পাবো? 10 নম্বরটা দেখো, সর্বোচ্চ তীব্রতা যদি I0 হয়, হ্যাঁ পরীক্ষায় সর্বোচ্চ তীব্রতা হলো I0, তাহলে আমরা এখান থেকে কী লিখব, যে I সমান আমরা কত জানি, এখানে হচ্ছে আমাদের কত, A + A, তাহলে এটা আমরা কত লিখব, 2A মানে 4A²। এটা সমান হচ্ছে দুটার জন্য আমরা কত পাচ্ছি, এটা 4, হ্যাঁ এটা হচ্ছে 4A²। আচ্ছা একটার জন্য হচ্ছে কত, I0,
তাহলে আই সমান লেখা যায় 4I0। তাহলে I0 যেটা বা এটা হচ্ছে I0 আমাদের, এটা যদি আমরা I বলি তাহলে I0 সমান কত লিখব বা I সমান কত লিখব, I0/4। এটা হচ্ছে আমাদের কত নাম্বার, এটা হচ্ছে 10 নাম্বার। বুঝা গেল? আচ্ছা, এরপর হচ্ছে কি, ফটো ইলেকট্রনিক গতিশক্তি আপতিত বিকিরণের কম্পাঙ্কের লেখচিত্র কীরূপ হবে। তাহলে কম্পাঙ্কের যদি লেখচিত্র আমরা করি তাহলে আমরা কত পাবো, এটা এইভাবে, এই পাশে হচ্ছে আমাদের ইকে আর এটা হচ্ছে কত আমাদের নিউ কম্পাঙ্ক। আচ্ছা দেখো, এটা 11 নাম্বার হয়ে গেল, এটা 11 নাম্বার কোয়েশ্চেন। 12 নাম্বার কি দেওয়া আছে, 4H1H1। আচ্ছা, এখানে বিটা বিঘটন, গামা বিঘটন, নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় বিভাজন। তাহলে 4টা সাধারণ হাইড্রোজেন মিলে পরে হিলিয়াম পরমাণুটা তৈরি হয়েছে। তাহলে এই যে বিক্রিয়াটা সেটা হচ্ছে আমাদের নিউক্লিয় সংযোজন। বুঝা গেছে? আচ্ছা, ট্রানজিস্টার আলফা সমান দেওয়া আছে 0.96 এবং হলে প্রবাহ বিবর্তন গুণক বিটার মান কত হবে, আলফা বিটার সম্পর্কটা। তাহলে আলফা বিটার সম্পর্কটা আমরা কি জানি, এখানে বিটা ইকুয়াল টু আলফা/1 মাইনাস আলফা। আলফার মান দেওয়া আছে কত, 0.96। তাহলে এখান থেকে বিটা সমান কত লিখব, 0.96/1 মাইনাস 0.96। তাহলে দিস ইমপ্লাইজ বিটা ইকুয়াল টু 0.96 ডিভাইডেড বাই 1.00.96, এটা 4 0, এটা 0.04 ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখান থেকে বিটা সমান কত হচ্ছে, 4 2 8, 4 4 16, 24। আচ্ছা, সঞ্চার ব্যবস্থার প্রধান অংশ হলো প্রেরক গ্রাহক সঞ্চার প্রণালী এবং সবগুলি। তাহলে এখানে সবগুলিই হবে, বুঝা গেছে? প্রেরকের উপরও নির্ভর করে, গ্রাহকের উপর নির্ভর করে, আর সঞ্চার প্রণালী যেটা আছে আমাদের তার উপর কিন্তু নির্ভর করে, তাহলে সবগুলি হবে। এরপর দেখো গ্রুপ এ। গ্রুপ এ আমাদের গ্রুপ এতে 1 নম্বর কোয়েশ্চেন কি দেওয়া আছে, 2-1। পৃথিবীপৃষ্ঠে কোন স্থানে বিনতি কোণের মান 0 ডিগ্রি হয়। তাহলে বিনতি কোণের মান 0 মানে হচ্ছে কত, একটা আমাদের 0 হবে। তাহলে আমরা কোথায় পাবো, সেটাকে আমরা হয় মেরুতে পাবো আমরা, আর নিরক্ষরেখায় দুটো আমরা সমান পাই। বুঝা গেছে? তাহলে 45 ডিগ্রি। তাহলে আমরা কোথায় পাবো, সেটা মেরুতে। 2 নম্বর কোয়েশ্চেন কি দেওয়া আছে, যদি লেঞ্জের সূত্রটি ভুল হয় তাহলে কোন সূত্রটি কোনো অস্তিত্ব থাকে না। তাহলে 2 নম্বর কোয়েশ্চেন আমরা হচ্ছে কি, আমাদের শক্তি সংরক্ষণ সূত্রের কোনো অস্তিত্ব আমরা পাবো নাই, কারণ শক্তি সংরক্ষণ সূত্র থেকে লেঞ্জের সূত্র প্রতিষ্ঠা করা যায় এবং লেঞ্জের সূত্র থেকে শক্তি সংরক্ষণ সূত্র প্রতিষ্ঠা করা যায়। আচ্ছা, এটার অথবা একটা দেওয়া আছে, বিশুদ্ধ রোধক বর্তনীর ক্ষমতা গুণক কত। তাহলে বিশুদ্ধ রোধযুক্ত বর্তনীতে ভোল্টেজ এবং প্রবাহের যে দশা পার্থক্য সেটা আমরা কত পাই, 0, সমদশায় থাকে। তাহলে এখানে ক্ষমতা গুণক পি সমান আমরা কত লিখব, ক্ষমতা গুণক কত নাকি। তাহলে ব্যয়িত ক্ষমতা পি সমান হচ্ছে কত, VRMS IRMS cos θ। আচ্ছা, ক্ষমতা গুণক পি সমান VRMS IRMS, তো এটা, আর cos θ সমান আমরা কত জানি, R/Z। এরপরে বিশুদ্ধ রোধক বর্তনীর ক্ষেত্রে থিটা সমান হচ্ছে কত, 0। তাহলে থিটা সমান যদি 0 হয় তাহলে cos θ সমান আমরা কত পাবো, এটা সমান হচ্ছে 1। cos θ সমান হচ্ছে কত, 1। তাহলে ক্ষমতা গুণক হচ্ছে 1। 3 নম্বরটা হচ্ছে কি, যদি কোনো গোলীয় দর্পণে অনুবন্ধী ফোকাস যুগল দর্পণটির একই দিকে অবস্থিত হয় তবে দর্পণটির প্রকৃতি কি হবে। যদি একই দিকে অবস্থিত হয় তার মানে হচ্ছে কি, সেটা অবতল দর্পণ হবে। আচ্ছা, অথবা দেওয়া আছে, তরঙ্গমুখে অবস্থিত যে কোনো দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য কত। তরঙ্গমুখে অবস্থিত দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য হচ্ছে কত, 0, যেহেতু তারা সমদশায় থাকে। 4 নম্বর হচ্ছে কি শর্তে একটি অর্ধপরিবাহী ডায়োড খোলা সুইচের মতো কাজ করে। এটা হচ্ছে কোন ক্ষেত্রে, এটা না বিপরীত বায়াসের ক্ষেত্রে।
বিপরীত বায়াসের ক্ষেত্রে অর্ধপরিবাহী ডায়োড খোলা সুইচের মতো কাজ করে। অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে শক্তিপটির পার্থক্যের মান কত? অথবা রয়েছে কি যে অর্ধপরিবাহী বলতে সিলিকন যদি আমরা ব্যবহার করি, সিলিকনের ক্ষেত্রে এটা মান হচ্ছে 1.01 ইলেকট্রন ভোল্ট। আর যদি জার্মেনিয়াম আমরা যদি ব্যবহার করি, জার্মেনিয়াম, তাহলে এটার ক্ষেত্রে আমরা যে ভ্যালুটা পাই সেটা হয় 0.67 ইলেকট্রন ভোল্ট। সিলিকনের ক্ষেত্রে শক্তিপটি যেটা মান সেটা হচ্ছে 1.01 ইলেকট্রন ভোল্ট, কোনো বইয়ে দেখবে 1 ইলেকট্রন ভোল্টও থাকে। আর জার্মেনিয়ামের ক্ষেত্রে যেটা আমরা পাই সেটা হচ্ছে 0.67 ইলেকট্রন ভোল্ট। তাহলে এই পর্যন্ত করে থাকো, আর বাকি ভিডিওতে পরে কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।